হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই মতুয়া ভাইদের বোনদের বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। এবং এই কারণেই আমরা বিজেপিকে চ্যালেঞ্জ করছি। আমরা যেমন 24-এর আগে বলেছিলাম, প্রধানমন্ত্রী সেখানে বলেছিল হাজার হাজার কারোর রুপিয়া দিয়া है आपके लिए, दीदी का सरकार वो पैसा आप तक पहुंचने नहीं देता है। আমি বলেছিলাম খালি শ্বেতপত্রটা প্রকাশ করুন। আপনি বলছেন আবাসের জন্য 50,000 কোটি টাকা দিয়েছি, খুব ভালো কথা, প্রমাণটা দিতে হবে। 50,000 কোটি উড়ে উড়ে আসে না, ব্যাংকের মাধ্যমে, ব্যাংকিং ট্রানজাকশনের মাধ্যমে আসে। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, কেউ তো বারণ করছে না। টাকাটা দিয়েছেন, তার ব্যাংকিং ট্রানজাকশন বা একটা ব্যাংকের স্টেটমেন্ট বা কোনো একটা ট্রানজাকশন ডিটেলস আপনাকে তো প্রকাশ করতে হবে। আজকে 2 বছর 2.5 বছর হতে চললো, এখনো প্রকাশ করতে পারেনি। ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করলাম আজকে, আপনারা সময়সীমায় 31 তারিখ বেঁধে দিয়ে আসবো, আর আপনাদের কত গায়ের জোর আপনারা প্রয়োগ করুন। 2019-এও করেছেন, 2021-এও করেছেন, 2024-এও করেছেন, 2026-এও আপনাদের দেখাবো বাংলার ক্ষমতা কি। এই একের পর এক বাংলার উপর যে আক্রমণ, আমি যে উদাহরণগুলো আপনাদের দিলাম, রাজা রামমোহন রায় থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, মা শারদাকে নিয়ে কুরুচিকর কার্টুন তৈরি করা, প্রজাতন্ত্র দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুর ট্যাবলো বাতিল করা, সেখান থেকে মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলা, এগুলো তো বাংলার মানুষ ভুলে যায়নি। রামকৃষ্ণ পরমহংসদেবকে অশিক্ষিত বলা, বিশ্বভারতীর ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে দেওয়া, অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশ খালি বাংলায় কথা বলেছে বলে সোনালী খাতুনদের বাংলাদেশে ডিপোর্ট করে দিয়েছে। এই কারণে আমরা আগামী 2 তারিখ থেকে একটা কর্মসূচি শুরু করছি, যে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করে বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত করার যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চালাচ্ছে, সেটা এক ধাপ আরও এগিয়ে নিয়ে গিয়ে এসআইআর করে বাংলার মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র করেছে, বাংলার উপর যে আঘাত, বাংলার উপর যে হামলা, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হবে এবং বাংলা আগামী দিন বাংলার ক্ষমতা দেখাবে। আমি 2 তারিখ থেকে রাস্তায় থাকব। আমি বলেছিলাম 28 তারিখ যে যখন এসআইআর হবে, এসআইআর চলাকালীন আমার রাস্তায় মানুষের সাথে দেখা হবে। যেহেতু বাড়ি বাড়ি গিয়ে বিএলও টুরা সবাই ব্যস্ত ছিল, আমরা আলাদা করে কোনো কর্মসূচি নিইনি। কিন্তু আপনি যদি আপনার পলিটিক্যাল এজেন্ডাকে সার্ভ করার জন্য ইলেকশন কমিশনের মতো ইনস্টিটিউশনকে বিক্রি করে দেন বিজেপির পায়ে, তাহলে বাংলার মানুষ বা তৃণমূল কংগ্রেস কিন্তু ছেড়ে কথা বলবে না। এবং আপনার কত ক্ষমতা, আপনি নির্বাচনে লড়ে মানুষের সামনে যখন যাবেন, মানুষের আদালতে মানুষ প্রমাণ করবে যে আগামী দিন মানুষ কার সাথে আছে। আমরা 2 তারিখ থেকে আগামী 2রা জানুয়ারি, 2nd জানুয়ারি থেকে যে কর্মসূচি আমি শুরু করছি, একটা আমাদের অলরেডি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে তিনি আমাদের রিপোর্ট কার্ড অলরেডি তুলে ধরেছেন মানুষের কাছে। আমাদের একটা জবাবদিহিতা রয়েছে, যেহেতু 15 বছর আমরা ক্ষমতায়। আমরা যখন 2021-এও নির্বাচনে গেছিলাম, আমরা বঙ্গধ্বনি যাত্রা করে 10 বছরের রিপোর্ট কার্ড মানুষের কাছে তুলে ধরেছিলাম। পুঙ্খানুপুঙ্খ হিসেব, কোন ক্ষেত্রে আমরা কি কাজ করেছি, যে সমস্ত যুগান্তকারী প্রকল্প বা কর্মসূচি রাজ্য সরকার নিয়েছে বা বাস্তবায়িত করেছে বিভিন্ন ক্ষেত্রে, তার একটা বিস্তারিত তালিকা বা খতিয়ান আমরা মানুষের কাছে তুলে ধরেছিলাম 2021-এর আগে। আমাদের দায়িত্ব, কর্তব্য, যে তৃতীয়বার যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ বসিয়েছেন, আমাদের নির্বাচনে যাওয়ার আগে এই 15 বছরে আমরা কি কাজ করেছি, সেটা স্বাস্থ্যক্ষেত্রে হোক, জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে হোক, সেটা পর্যটনের ক্ষেত্রে হোক, শিক্ষাক্ষেত্রে হোক, শিল্পক্ষেত্রে হোক, ক্রীড়াক্ষেত্রে হোক, আমরা বিস্তারিত একটা রিপোর্ট কার্ড মানুষের কাছে, মানুষের দোরগোড়ায় নিয়ে যাবো, মানুষের দুয়ারে আমরা পৌঁছে দেবো।
আমরা যদি মাথা নত করতেই হয়, আমরা 10 কোটি বাঙালির কাছে মাথা নত করব, 10 কোটি বঙ্গবাসীর কাছে করব, এই মাটির কাছে করব, আমাদের গুরুজনদের কাছে করব, বিপ্লবীদের কাছে করব, যারা এই মাটির জন্য প্রাণ দিয়েছে তাদের কাছে করব। দিল্লির জল্লাদদের কাছে বাংলার মানুষ কোনোদিন আত্মসমর্পণ করবে না, মেরুদণ্ড বিক্রি করবে না। আমি গতকাল একটা ভিসি করে আমাদের দলীয় কর্মীদের এবং পদাধিকারীদের কিছু নির্দেশ দলের তরফ থেকে দিয়েছি। এই কর্মসূচি যেমন 1 জানুয়ারি থেকে শুরু হবে, ঠিক তার পরের দিন 2 জানুয়ারি থেকে বিভিন্ন জেলায় আমি নিজে যাব। সেখানে আমার কিছু কর্মসূচি থাকবে, জনসভা থাকবে, রোড শো থাকবে, কিছু কমিউনিটি ইন্টারাকশন থাকবে। যেমন আমি 2 তারিখ দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে সভা শুরু করব। তার পরের দিন আমি উত্তরে জলপাইগুড়ি আলিপুরদুয়ার নিয়ে চা বাগানের শ্রমিকদের নিয়ে একটা ইন্টারাকশন করব, একটা আলোচনা সভা বা একটা সভা তাদের সাথে করব। এবং সে কারণে আমরা যে ক্যাম্পেইনটা আজকে, যার শুভ সূচনার কারণে আপনাদের সবাইকে ডেকেছি, যে এদের যত ক্ষমতা আছে প্রয়োগ করো, এদের যত টাকা, এজেন্সি, ক্ষমতা, ইলেকশন কমিশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্যারামিলিটারি ফোর্স, এসআইআর, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, মিডিয়া, টাকা যত কিছু আছে, আপনার সর্বশক্তি লাগিয়ে আপনি প্রয়োগ করুন। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এই কর্মসূচিকে সামনে রেখে আগামী 1 মাস আমি রাস্তায় থাকব। এবং কি কারণে যতই করো হামলা, এই যে একের পর এক ধারাবাহিক হামলা বাংলার ভাবাবেগের প্রতি, বাংলার কৃষ্টির উপর, বাংলার সংস্কৃতির উপর, ভাষার উপর, খাবারের উপর। একজন চিকেন প্যাটিস বিক্রি করছে, তাকে মারা হচ্ছে। বিজেপি ক্ষমতায় না এসে যদি চিকেন প্যাটিস বিক্রেতাকে মারে, তাহলে ভাবতে পারছেন বাংলায় যদি এরা ক্ষমতায় থাকতো কি করত? 70 জন এমএলএ নিয়ে যদি একটা রাজনৈতিক দল একটা গরিব ছেলে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে, কোথায় মারছে? গীতা পাঠের অনুষ্ঠানে মারছে। বাপের জন্মে গীতা পড়েনি। গীতা যদি পড়তো এই কাজ করতো না। একটা শ্লোক বলতে পারবে না গীতার। গীতার 5ম অধ্যায় 18 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গবি হস্তিনী সুনিচৈব স্বপাকে চা পণ্ডিতা সমদর্শিনাহা। তার মানে একটা মানুষ তো ছেড়ে দিন, একটা কুকুর বিড়ালের মধ্যে আমি বিরাজমান, সবার মধ্যে আমি বিরাজমান, সবার মধ্যে। অর্জুনকে বলছে, শ্রীকৃষ্ণর মুখের বাণী। সেই গীতাপাঠ অনুষ্ঠানে বিজেপির নেতারা, কর্মীরা একটা গরিব মানুষকে সে বিক্রি করছে চিকেন প্যাটিস বলে, তাকে মারা হচ্ছে। শুধু তাই না, দোষীদের পুলিশ অ্যারেস্ট করেছে, তাদের মালা পরিয়ে বরণ করানো হচ্ছে। এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। গীতা পড়েছেন? একটা শ্লোক বলতে পারবে? মাঠে এরমভাবে গেরুয়া তিলক লাগিয়ে গীতা আপনি বাড়িতে পড়ুন, গীতার কথাগুলো ফলো করুন। আরে আপনি শ্রীকৃষ্ণর কথাই মানছেন না। গীতা একমাত্র পবিত্র গ্রন্থ যেখানে ভগবানের বাণী স্বয়ং রয়েছে। বাকি যেগুলো রয়েছে, ভগবত পুরাণের যে 18টা স্কন্ধ রয়েছে, সেখানে কোথাও ভগবানের বাণী নেই। শ্রীকৃষ্ণ স্বয়ং যে কথাগুলো বলেছিল, এই যে 700টা শ্লোক, এই শ্লোকগুলো শ্রীকৃষ্ণর মুখ থেকে বেরিয়েছে। আপনি শ্রীকৃষ্ণকেই মানেন না। যবে থেকে রাম মন্দির হয়ে গেছে, জয় শ্রীরাম বর্জন। এই তো বিজেপির হিন্দুত্ব। জয় শ্রীরাম আর করে না। আরে রামের পুজো আপনি বাড়িতে করুন। যে রাম অকাল বোধনে নিজের চক্ষুটা মা দুর্গাকে অর্পণ করেছিল, সেই মা দুর্গার বংশ পরিচয় নিয়ে বিজেপি প্রশ্ন তোলে। এরা হিন্দুত্ব শেখাবে আমাদের, বাংলার মানুষকে? এটা কি জানে? আপনি ধর্ম বাড়িতে করবেন। হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসেবে যারা নিজেদের দাবি করে, অন্যান্য রাষ্ট্রে যখন হিন্দুরা নিগৃহীত হয়,
যখন তাদেরকে অত্যাচারিত করে মারা হয় তখন এরা কোথায় থাকে? তখন এদের ভালোবাসা, প্রেম, বন্দনা, আবেগ এসব কোথায় থাকে? যে বিজেপি আজকে বাংলায় এসে, এটা সম্প্রীতির বাংলা, কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে ভেজিটেবল প্যাটিস বিক্রি করবে, কে ফিশ ফ্রাই বিক্রি করবে, কে আলুর দম বিক্রি করবে, কে এগরোল বিক্রি করবে, আর কে চাউমিন বিক্রি করবে, বিজেপির দিল্লির বাবারা ঠিক করবে? তুমি জগৎ নাচাবে? ক্ষমতায় না আসতেই যদি বিজেপির এই রূপ হয়, যদি এরা ক্ষমতায় থাকতো কি করতো? প্রধানমন্ত্রী স্বয়ং মাছ খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে 2024-এর নির্বাচনের প্রাক্কালে। ছোট বড় মাঝারি সেজো সব নেতা এক। আমরা যা করার আগামী দিন আমরা দিল্লিতে যাব, করব, এবং আমরা বলেছিলাম যে একটা যোগ্য ভোটারের নামও যদি বাদ যায় দিল্লিতে আন্দোলন হবে। দিল্লিতে আজও বলছি আন্দোলন হবে। বিজেপির কত ক্ষমতা বিজেপি রুখে দেখাক, ইলেকশন কমিশনের কত ক্ষমতা। কি করবেন আপনি? জেলে ঢোকাবেন, মারবেন, গলা কাটবেন, কাটুন। মরে গেলেও আপনাদের কাছে বশ্যতা স্বীকার করব না, মরে গেলেও আপনাদের কাছে মাথা নত করব না। আপনার যত ক্ষমতা আছে প্রয়োগ করুন। আপনি মানুষের কাছে যান আপনার রিপোর্ট কার্ড নিয়ে। আপনি 11 বছর সরকারের ক্ষমতায় বাংলা থেকে 6 লক্ষ কোটি টাকা, 6.5 লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গেছেন। পুঙ্খানুপুঙ্খ হিসেব দিন বাংলাকে। কেন আজকে 100 দিনের টাকা সুপ্রিম কোর্টে এসএলপি ডিসমিস হওয়ার পরেও বন্ধ? কেন আজকে হাইকোর্ট বলে দেওয়ার পরে 100 দিনের কাজ শুরু হয়নি? কেন আজকে আবাসের টাকা বন্ধ? আজকে প্রায় 52,000 কোটি টাকা মানরেগাতে বন্ধ করে রেখে দিয়েছে। মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দিচ্ছে মানরেগা থেকে। জি রামজি, জাতির জনক যে, তাকেই সরিয়ে দিচ্ছে। আমি আপনাদের বিস্তারিত একটা ভিডিও দেখাবো কেন আমরা এই ক্যাম্পেইনটা করছি এবং এর সারবত্তা কি এবং গুরুত্ব কি এবং কি কারণে আমাদের এটা করা। তারপর যখন আমি মাঠে ময়দানে থাকবো, আপনাদের সকলের সাথে আবার দেখা হবে, তখন আমি বিস্তারিত বলবো। আর ভিডিওটা চলার পর আপনাদের যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমি এক এক করে নেবো এবং উত্তর দেবো। 2021 সালে বাংলার বিধানসভা ভোটের লজ্জাজনক হারের পর থেকেই বিজেপির একটাই লক্ষ্য, যেভাবেই হোক বাংলাকে দমিয়ে রাখা। আর তাই একের পর এক পরিকল্পিত হামলা চলছে বাংলার ওপরে। এই কয়েক বছরে বাংলা থেকে 6,50,000 কোটি টাকারও বেশি কর তুলে নিয়ে গেছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার। কিন্তু তার বদলে বন্ধ করে দিয়েছে বাংলার 100 দিনের কাজের টাকা, রাস্তার টাকা, জলের টাকা। এমনকি গরিব মানুষের মাথার ওপর থেকে পাকা ছাদের স্বপ্নটুকুও কেড়ে নেওয়া হয়েছে। বাংলার অধিকারের 1.96 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে বিজেপি সরকার। একই সাথে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর গৌরবের ওপরেও চলছে বিজেপির বুলডোজার। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা দিয়ে যা শুরু হয়েছিল, আজ তা এসে ঠেকেছে আলোক পুরুষদের অপমানে। अंतिम दाव का ये भाव सूत्र राजा राम मोहन राय जी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডেলে পোস্ট করা মা সারদার ব্যঙ্গচিত্র ঘিরে দু 2021 সালে বাংলার বিধানসভা ভোটের লজ্জাজনক হারের পর থেকেই বিজেপির একটাই লক্ষ্য, যেভাবেই হোক বাংলাকে দমিয়ে রাখা। আর তাই একের পর এক পরিকল্পিত হামলা চলছে বাংলার ওপরে। এই কয়েক বছরে বাংলা থেকে 6,50,000 কোটি টাকারও বেশি কর তুলে নিয়ে গেছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার। কিন্তু তার বদলে বন্ধ করে দিয়েছে বাংলার 100 দিনের কাজের টাকা, রাস্তার টাকা, জলের টাকা। এমনকি গরিব মানুষের মাথার ওপর থেকে পাকা ছাদের স্বপ্নটুকুও কেড়ে নেওয়া হয়েছে। বাংলার অধিকারের 1.96 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে বিজেপি সরকার। একই সাথে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর গৌরবের ওপরেও চলছে বিজেপির বুলডোজার। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা দিয়ে যা শুরু হয়েছিল, আজ তা এসে ঠেকেছে আলোক পুরুষদের অপমানে। अंतिम दाव का ये भाव सूत्र
एक राजा राम मोहन राय जी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे। বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডেলে পোস্ট করা মা সারদার ব্যঙ্গচিত্র ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রজাতন্ত্র দিবসে বাংলার নেতাজি থিমের যাবলো বাতিল। সবচেয়ে বড় অশিক্ষিত রামকৃষ্ণ দেব ছিলেন, তার রবীন্দ্রনাথও খুব বেশি লেখাপড়া করেনি। সুকান্ত মজুমদার বিজেপির বাংলার প্রতি তাদের কত দরদ সেই নাটক করছেন পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি রেখে। আজ এমন এক সময় এসেছে যেখানে নিজের মাতৃভাষা বাংলা বললেই ভারতের মাটিতেই অত্যাচারিত হতে হয় বাঙালিকে। আজকে অমিত মালভিয়া বিজেপি নেতা, তিনি বলছেন বাংলা ভাষা বলেই কিছু নেই। ডিটেনশন ক্যাম্পে পাঠানো থেকে মব লিঞ্চিং কিছুই বাদ যাচ্ছে না। বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না, হবে না, হবে না। এতদিন যখন করিনি, যতদিন থাকবো করতে দেব না, দেব না, দেব না। দেশ ছাড়া করার ঘটনাও সামনে আসছে প্রতিনিয়ত। জন্মসূত্রে ভারতীয় হয়েও অন্তঃসত্ত্বা সোনালী খাতুনকে ফেলে দেওয়া হয়েছিল বাংলাদেশে। जो हम लोग के साथ हुआ ना, किसी के साथ ना हो, ऊपर वाले किसी के साथ ना करे। সেই একই পথে বিজেপির নতুন অস্ত্র এসআইআর। নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাঙালিদের ভোটাধিকার কেড়ে নেওয়ার নতুন চক্রান্ত। নিজের দেশে নিজের মাটিতে দাঁড়িয়েই বাঙালির অস্তিত্ব আজ প্রশ্নের মুখে। আমার নাম উঠবে না, আমার ওর মার 2002 সালের নাম নেই, ওর কি করে হবে নাম উঠবে? এই চক্রে এই ইয়েতেই ওর মাথাটাই একবার শেষ হয়ে আস্তে আস্তে সুইসাইড। আমি এইটাই বলতে চাই যে বিজেপির মোদীকে এতই মানে রাজ্য দখল করা এতই নেশা জমে গেছে যে মানুষ মরে যাক, আমার কোনো আপত্তি, আমার কোনো ক্ষতি না, আমার রাজ্য চাই। আজ বিজেপি বাংলা এবং বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের এই ধারাবাহিক চক্রান্তের উদ্দেশ্য একটাই, প্রতিনিয়ত বাংলার মানুষকে হেনস্থা করা। বাঁচতে চাই বিজেপি, তাই এর নামে হুমকি দেওয়া হচ্ছে। ওদের কাছে নত জানু না হলে বাংলা ও বাঙালির বেঁচে থাকার অধিকারই শেষ করে দেওয়া হবে। আগামী দিনের লড়াই বাংলাই লড়বে, আগামী দিনের শেষ কথা বাংলাই বলবে। কিন্তু বিজেপি বোধহয় ভুলে গেছে এই বাংলা কখনো অন্যায়ের সামনে মাথা নোয়ায় না। গোটা দেশ যখন কুসংস্কারের অন্ধকারে ডুবেছিল, এই বাংলার নবজাগরণ পথ দেখিয়েছিল। এই বাংলার মাটি প্রথম আওয়াজ তুলেছিল জয় হিন্দ বলে। এই মাটিতেই সৃষ্টি হয়েছিল বন্দে মাতারাম জনগণ মন। যে বাংলা একদিন দেশে স্বাধীনতার আগুন জ্বেলেছিল, সেই বাংলাই আজ বীর চিত্তে আবার আওয়াজ তুলছে। যতই আদৌ তারা নোটিশ পাচ্ছেন কিনা সেটাও স্পষ্ট নয়, কেউ নোটিশ পায়নি। হ্যাঁ, ফলে এইটার ক্ষেত্রেও কি একটা প্রবল অ্যানোমালি থেকে যাচ্ছে যে আদৌ এই 1,34,00,000 তাদেরকে নোটিশ সার্ভ করা হচ্ছে কিনা সেটাও কিন্তু কেউ জানতে পারছে না। আপনি লিস্ট যদি পাবলিশ করেন, তার বেসিসে যদি নোটিশ পাঠানো হয়, কারোর তো কোনো আপত্তি নেই। কিন্তু আপনি লিস্টই যদি পাবলিশ না করেন, যদি একটা ধোঁয়াশা রয়েই যায়, যদি একটা অ্যাম্বিগুইটি থাকে যে কারা কারা এই লিস্টের মধ্যে রয়েছে, কি কারণে রয়েছে, আপনি 6টা ক্যাটেগরি করে দিলেন এবং বললেন যে বাবার নামের সাথে মিসম্যাচ রয়েছে, এই কারণে 1,36,00,000 মধ্যে 11 লক্ষ লোক পড়লো। যাদের বাবার সাথে ছেলেদের এমন 15-20 বছরের ডিফারেন্স রয়েছে, এরকম 20 লাখ লোক পড়লো। আরে কারা পড়লো সেটা তো বলতে হবে। 6টা ক্যাটেগরি করে যদি আমি ঢুকিয়ে দিই, কোথাও 10 লাখ, কোথাও 12 লাখ, কোথাও 15 লাখ, তাহলে তো হবে না। সাংবাদিক হিসেবে আমি মনে করি এই প্রশ্নগুলো আপনাদেরও করা উচিত ইলেকশন কমিশনের কাছে, যে ট্রান্সপারেন্সি যদি আপনার মোটিভ হয়, তাহলে আপনারা লুকাচ্ছেন কেন? আপনারা পাবলিশ করুন। ভোটার লিস্ট যদি ক্লিন করা আপনাদের উদ্দেশ্য হয়, ভোটার লিস্ট পরিষ্কার করাই যদি উদ্দেশ্য হয়, প্রথমত এই ভোটার লিস্টের বেসিসেই 2024-এ নির্বাচন হয়েছে। ভোটাররা যদি অবৈধ হয়, তাহলে দেশের প্রধানমন্ত্রী অবৈধ। ভোটার যদি অবৈধ হয়, তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রতিরক্ষামন্ত্রী অবৈধ, স্বাস্থ্যমন্ত্রী অবৈধ, রেলমন্ত্রী অবৈধ। যে সরকার গভর্নর অ্যাপয়েন্ট করছে, গভর্নর অবৈধ। যে সরকার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করছে বা যেই সাংসদরা করছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অবৈধ। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার জন্য যারা ভোটাধিকার প্রয়োগ করে ভাইস প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে যে সমস্ত সাংসদরা, তারাও অবৈধ। ভাইস প্রেসিডেন্ট নিজে অবৈধ। আমি সেই বিষয়ে ঢুকছি না। আমি বলছি আপনি বলে দিলেন যে ভোটাররা অবৈধ, কারণ আপনার তো
মোরাল বা মোরাল ভ্যালু বলে কিছু নেই, মোরাল সিস্টেম বা মোরাল ভ্যালু বলে কিছু নেই যে আমি যদি অবৈধ হই তাহলে আগে আমি রিজাইন করি, নিয়ে সারা ভারতবর্ষে এসআইআর করি। আপনি সেটা করলেন না। আপনি স্টেট বলে দিলেন যে এখানে ভোটার লিস্ট পরিষ্কার করতে হবে, সেই জন্য আমি এসআইআর করছি। এসআইআর প্রক্রিয়া শুরু হলো। এসআইআর প্রক্রিয়া শুরু করার সময় আপনি যা ইচ্ছা তাই করছেন, জোর জবরদস্তি। কাজ কমপ্লিট করতে হবে 2 মাসের মধ্যে। আরে আপনার কাছে যদি টুল থাকে যে আপনি একদিনের মধ্যে যাচাই করে 7 কোটি ভোটারকে বলে দিলেন 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস রয়েছে, তাহলে আপনি তাদের নাম পাবলিশ করছেন না কেন? আপনার কিসের এত ভয়? যদি লোকানোর কিছু মোটিভ নাই থাকে, উদ্দেশ্য নাই থাকে, আর আপনার উদ্দেশ্য যদি পরিষ্কার থাকে, ক্লিন থাকে, তাহলে আপনি পাবলিশ করুন। বিজেপি এটাই চেষ্টা করবে যে যেহেতু বিজেপির নেতারা 1 কোটি 1.5 কোটি বলেছে, ইলেকশন কমিশনকে নতজানু করে যেন তেন প্রকারে জোর জবরদস্তি কায়দা করে বাংলা থেকে, বাংলার মানুষ যেহেতু এদেরকে 2021-24 ভোট দেয়নি, সেই কারণেই প্রধানমন্ত্রী গত সপ্তাহে সভা করতে এসে ভার্চুয়াল অ্যাড্রেসে বলেছে বাঁচতে চাই তাই বিজেপি তাই। এই 4টে শব্দের মধ্যে কিন্তু গভীর একটা মেসেজ লুকিয়ে আছে। এই 4টে শব্দের মধ্যে শুধু ষড়যন্ত্র নয়, বাংলার প্রতি যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষকে পানিশ করার যে মানসিকতা, যে শিক্ষা দেওয়ার মানসিকতা, টাইট করার মানসিকতা, যেটা বিজেপির নেতারা বলেছে টাইট করতে হবে। ওরাই তো বলেছে যে একটা ফোনে টাকা চলে আসবে, একটা ফোনে টাকা বন্ধ করে দেবো, তো নেতারাই করেছে। তো বাংলার মানুষকে যে টাইট করার মানসিকতা, এটাই এই 4টে শব্দ থেকে পরিষ্কার যে বাঁচতে চাই বিজেপি তাই। মানে স্যারেন্ডার করে বাংলার মানুষকে বলছে বিজেপির পায়ে ধরে যে আমাকে বাঁচতে দাও, তোমাকে ভোট দেবো। বাংলার মানুষ কোনোদিন পায়ে পড়েনি। এটা দাঙ্গার ভূমি নয়, এটা বিপ্লবীদের ভূমি। বাংলার মানুষ লড়তে জানে, সব কিছু বিক্রি করে দেবে, কিন্তু আত্মসম্মান বিক্রি করবে না। এদের পাল্টা বাংলার মানুষ জবাব দিয়ে প্রমাণ করবে যে বাঁচতে চাই তাই বিজেপি বাই। আর বাংলা মানবে না হার, তৃণমূল আবার। বাংলার মানুষ প্রমাণ করবে। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে আপনার খণ্ডঘোষের এমএলএ নবীনচন্দ্র বাগ বলুন বা মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলুন বা কাকলি ঘোষ দস্তিদার, তাদের পরিবারের লোকজনকেও ডাকা হচ্ছে। তাহলে যারা জনপ্রতিনিধি এতদিন ধরে নির্বাচিত হয়ে আসছেন, কোনোভাবেই তারা সাধারণ মানুষের দ্বারাই নির্বাচিত হয়েছেন, এই জনপ্রতিনিধিদের ডাকার পিছনে উদ্দেশ্যটা কি? মানে ওই জায়গাগুলো, ওই আসনগুলোকে কি টার্গেট করা হচ্ছে, নাকি ওই অন্য কিছু বিজেপির কোনো পরিকল্পনা রয়েছে? সেটা তো জ্ঞানেশ কুমার বলতে পারবে। কোন সফটওয়্যারের বেসিসে, কোন জাদুকাঠির বেসিসে তিনি একদিনের মধ্যে ঠিক করে নিলেন যে এই 7 কোটি ভোটারের মধ্যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস রয়েছে, এবং যিনি নিজে জনপ্রতিনিধি তার 2 ছেলের নাম নেই। কাকলি ঘোষ দস্তিদারের ক্ষেত্রে তার 2 ছেলের নাম আমি শুনেছি ভোটার লিস্টে নেই, তার নিজের মায়ের নাম ভোটার লিস্টে নেই। জনপ্রতিনিধিদের নামই যদি না থাকে, তাহলে এই বিজেপির থেকে আপনি কি আশা করবেন? 18 নম্বর ওয়ার্ডে ডাঙ্কুনি পুরসভার আমাদের কাউন্সিলর, তাকে দেখিয়ে দিয়েছে মৃত। তো যে ইলেকশন কমিশন আজ থেকে 3 মাস আগে অপোজিশন পার্টিদের কাছে বলেছিল আন্ডারটেকিং দিয়ে বলুন, সেই ইলেকশন কমিশনের ক্ষমতা হবে আজকে ভারতবর্ষের মানুষের কাছে আন্ডারটেকিং দিয়ে বলার, বা বাংলার 10 কোটি মানুষকে আন্ডারটেকিং দিয়ে বলার যে এই যে লিস্ট হয়েছে এটা ত্রুটিপূর্ণ নয়, এই যে লিস্ট হয়েছে ক্লিন লিস্ট হয়েছে, এই লিস্টে কোনো ভুল ত্রুটি পাবেন না। ইলেকশন কমিশন কি পারবে? আপনি আচরি ধর্ম। আপনি যেটা অন্যর থেকে আশা করছেন আপনি নিজে করে দেখান না, কেউ তো বারণ করছে না। তো এই ইনসিডেন্টগুলো থেকে ইলেকশন কমিশনের যে অবস্থান বা যে লক্ষ্য, এটা স্পষ্ট। ইলেকশন কমিশন যদি অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করাই তাদের আসল উদ্দেশ্য বা লক্ষ্য থাকতো, তাহলে যেখান থেকে রোহিঙ্গা বা বাংলাদেশিরা ঢুকছে, প্রথমত সেই বর্ডারিং স্টেটগুলোকে আইডেন্টিফাই করে সেখানে এসআইআর চালানো হতো। হোম মিনিস্টারের রিজাইন করা উচিত। যার ইন্টেলিজেন্স ফেলিয়ারের কারণে বাংলাদেশিরা ভারতবর্ষে ঢুকতে পেরেছে বা ওদের কথায় বাংলায় আসতে পেরেছে, তাহলে সেই ইন্টেলিজেন্স চিফকে সাসপেন্ড করা উচিত। তাকে উপরন্তু এক্সটেনশনে রাখা হয়েছে, তার মেয়াদ শেষ হয়ে গেছে, তাকে এক্সটেনশনে রাখা হয়েছে। তো এতেই বিজেপির যে অবস্থান এবং ইলেকশন কমিশনের যে বিজেপির আঁতাত, আমি এই কারণেই ইলেকশন কমিশনকে ভারতীয় জনতা পার্টির সহকারী সংস্থা বলেছি। আজকে সকাল থেকে যেটি হিয়ারিং প্রসেস শুরু হয়েছে, বিভিন্ন জায়গায়
কোথাও 85 ইয়ার্স, কোথাও 88 ইয়ার্স যারা বয়স্ক মানুষজন তাদেরকে ডাকা হচ্ছে এবং তারা আসছেন কেউ 8 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে। কমিশন বলেছিল যাদের 80 আপ যাদের বয়স হয়ে যাবে তাদের জন্য বাড়িতে গিয়ে ব্যবস্থা হবে। এই যে মানে কমিশন এই বয়স্ক মানুষদেরকে যেভাবে ডেকে নিয়ে এসে করাচ্ছেন, এই হেনস্থার শিকার তারা, মানে এটার করার কারণ কি কোথাও গিয়ে চাপ তৈরি করানো হচ্ছে মানুষের কাছে, মানে এই এনাদেরকে নিয়ে এসে? দেখুন, বিজেপির পলিটিক্সই হচ্ছে লাইনে দাঁড় করিয়ে দেওয়া। কালো টাকার নাম ধ্বংস করার নাম করে একবার আপনাকে লাইনে দাঁড় করিয়ে দেবে, একবার ভোটার লিস্ট ফিল করার নাম করে আপনাকে লাইনে দাঁড় করিয়ে দেবে। মানুষের ওপর অত্যাচার করা, মানুষকে বিরক্ত করা, মানুষের জন্য প্রতিকূলতা সমস্যা তৈরি করা, এই বিজেপির লক্ষ্য উদ্দেশ্য। এবং এটা না করে যদি আপনি একটা এই আরের পক্ষে যদি 200টা করে কেস করতে হয়, এই কার্যত সম্ভব? আমি যদি এখানে 500 সাংবাদিক ডাকি, কি করে হবে? আমি সাংবাদিক বৈঠক করতেই পারবো না ভাই। আমাকে হয় 50টা ডাকতে হবে, ম্যাক্সিমাম 70, 80টা, 100টা ডাকতে পারি। আমি যদি এখানে 500 সাংবাদিকদের ডাকি, আপনারা কেউ প্রশ্ন করতে পারবেন, বসতে পারবেন, দাঁড়াতে পারবেন? এটা সম্ভব না, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তো ইলেকশন কমিশন যে হিয়ারিংগুলো করছে সেটা যদি ডিসেন্ট্রালাইজ করা হয়, কোনো পরিকল্পনা নেই তো। বিজেপি যেটা বলছে সেটাই ওরা এক্সিকিউট করছে। এই যে নিজের মেরুদণ্ড, নিজের উপস্থিত বুদ্ধি, নিজের অভিজ্ঞতা কাজে লাগানো, দেশের সংবিধানকে সম্মান দিয়ে কাজ করা, এগুলো তো নেই। এরা চাটুকারিতা, তল্পিবাহকতা আর কৃতদাসত্ব ছাড়া কিছু করেনি। আপনি ভ্যানেশ কুমার সম্পর্কে একটু পড়াশোনা করুন, তাহলে বুঝতে পারবেন এর অতীতটা কি। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা চাকরি ক্ষেত্রে বোনাস শব্দটা শুনেছি সবাই, এখন বিজেপি বলছে এসআইআর শেষ হলে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো একপার হয়ে যাবে, আমরা বোনাস পাবো। এই বোনাস সম্পর্কে আপনার কি রিয়াকশন, যে বোনাস কে কাকে দিচ্ছে, কমিশন দিচ্ছে না বিজেপি নিচ্ছে? না, সেটা তো তারাই বলতে পারবে যে বোনাস কে কাকে দিচ্ছে। তারা তো বাংলার মানুষের কোনোদিন হয়ে কথা বলেনি। তারা তৃণমূলের সাথে লড়াই করুক, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিক, আমায় গাল দিক, তৃণমূলকে গাল দিক, কিন্তু বাংলার মানুষকে এই যে বঞ্চিত করে রাখছে, বাংলার মানুষের বিরুদ্ধে যে তৃণমূলকে শিক্ষা দিতে গিয়ে যুদ্ধ ঘোষণা করেছে, এই যে বিজেপির মানসিকতা, আমরা এই কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলেছি। আজকে দেখুন, কোথাও বিজেপির কোনো নেতার, এই যে এত লোক মারা গেছে এসআইআরকে কেন্দ্র করে, কোথাও কোনো হেলদোল নেই। কারোর বাড়িতে গিয়ে একবার একটা সহানুভূতির বার্তা দেওয়া, বা পরিবারের একটা লোকের সাথে গিয়ে কথা বলা, বা কারোর ফর্ম ফিল আপ করতে গিয়ে একটা পেন এগিয়ে দেওয়া বা দুটো ফর্ম ফিল আপ করতে গিয়ে সাহায্য করা, এইটুকু সৌজন্যতাও বিজেপির কোনো বড় ছোট নেতা দেখায়নি। বিজেপিকে এই কারণেই আমরা বাংলা বিরোধী বলেছি। বিজেপি খালি বোনাসের রাজনীতি, হিন্দু মুসলমানের রাজনীতি, টাইট করার রাজনীতি, এজেন্সির রাজনীতি, মানুষের নাম বাদ দেওয়ার রাজনীতি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়ার রাজনীতি, ভেঙে দাও, গুড়িয়ে দাও, শেষ করে দাও, কেটে দাও, মিটিয়ে দাও, দাঙ্গা লাগিয়ে দাও। আর তৃণমূল সাজিয়ে দাও, গুছিয়ে দাও। বিজেপি চায় মানুষের চোখে জল নেমে আসুক, তৃণমূল চায় মানুষের মুখে হাসি ফুটুক। পার্থক্য এখানেই। কদিন আগে সিও দপ্তরে গিয়েছিলেন আপনাদের দলের পার্থ ভৌমিক, শশী পাজা। সেখানে একটা অভিযোগ করে এসেছিলেন যে বেস লাইন সার্ভে বা কেএপি সার্ভে, এটা যে 81 বিধানসভা বেছে নেওয়া হলো, এটা কি কারণে, এই প্রশ্ন আপনারা করেছিলেন। তো কমিশন কি আপনাদের কোনো উত্তর দিয়েছে? কারণ কমিশনের তরফ থেকে দাবি যে এটা প্রত্যেক বছর করা হয় এবং এর কিছু প্যারামিটার রয়েছে, সেই প্যারামিটার অনুযায়ী আমরা করছি, এর বাইরে কোনো রকম কোনো উদ্দেশ্য নেই। কি বলবেন? এই যে বাংলাকে আলাদা করে সিলেক্ট করে বাংলাকে হেনস্থা করা, তার একটা নিদারুণ উদাহরণ এই সার্ভে। কারণ এটা বাংলাই হচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে আপনি যদি তথ্য দেখেন, তাহলে শতাংশের নিরিখে সব থেকে বেশি নাম বাদ গেছে হচ্ছে গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। কোথাও এই টিম যাচ্ছে না, খালি বাংলায় আসছে। কেন? বাংলাকে সিলেক্টিভলি হ্যারাস করতে হবে, বাংলার মানুষকে হ্যারাস করতে হবে, বাংলার মানুষকে হ্যারাস করতে হবে এবং বাঙালিকে হ্যারাস করতে হবে। আপনি যদি টিম পাঠান, আপনি আরও 10টা বিধানসভা 20টা বিধানসভায় পাঠান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাহলে আপনার তথ্য অনুযায়ী বা আপনার তর্কের অনুযায়ী তো আপনাকে উত্তরপ্রদেশে, গুজরাটেও টিম পাঠাতে হবে। আপনি তো সেটা পাঠাননি। এই যে বাংলাকে সিঙ্গেল আউট করার বা সিলেক্ট করে বাংলাকে হেনস্থা করা বা বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার যে পরিকল্পনা বা ষড়যন্ত্র, এটাই স্পষ্ট। এই কারণেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলি। এবং শুধু তাই নয়, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ইআরওদের ক্রেডেন্সিয়াল ইউজ করে ফর্ম 7 না ফিল করে ব্যাকএন্ড থেকে ডাইরেক্ট নাম ডিলিট করে দেওয়া হচ্ছে।
কোনো ইয়ারও জানেই না। মানে দিস ইজ ডিরেক্ট কন্ট্রাডিকশন, ডিরেক্টলি কন্ট্রাডিক্টরি টু দ্য আরপি অ্যাক্ট, পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, যে আমি ইয়ারও আমার ম্যান্ডেট, কোয়াসি জুডিশিয়াল প্রসেস আমার ম্যান্ডেট, আমি ঠিক করব, আমার প্রেরোগেটিভ। বিআরওর আইডি আর বিআরওর পাসওয়ার্ড ইউজ করে ব্যাক এন্ড থেকে কে করতে পারছে বা কে করছে সে তো মিসেস খান্নাই বলতে পারবে। কিন্তু কিভাবে এদের আইডি আর এদের পাসওয়ার্ড মিসইউজ করে একটা বিআরও যদি বলে যে আমি করেছি, আপনি জিজ্ঞেস করুন, আপনারা সাংবাদিক, ক্যামেরা নিয়ে ঘোরেন, যান, মাইক ধরুন, কেউ জানেই না, হঠাৎ করে দেখছে পোর্টাল থেকে নাম বাদ। কার অঙ্গুলি হলো না এই নাম বাদ যাচ্ছে, তাদেরকে বলার সুযোগই দিচ্ছে না, কেউ আত্মপক্ষ সমর্থন করার সুযোগই পাচ্ছে না। আমার কাছে ডকুমেন্ট থাকলে আমি তো সেটা ক্লেম এন্ড অবজেকশনে দেবো, আপনি নোটিশ পাঠান, আমাকে ডাকুন। আমাকে সুযোগ না দিয়ে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। মালদার ক্ষেত্রে এই যে এএসডিডি, যেটাকে আমরা বলি অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, এএসডিডি ডেটা, যেটা মালদার ক্ষেত্রে 2,01,000, সেখানে ফর্ম 7 না ব্যবহার করে খালি ব্যাক এন্ড থেকে ইয়ারওদের না জানিয়ে 2,18,000 নাম ডিলিট করে দেওয়া হয়েছে। আমি একটা জেলার উদাহরণ দিলাম আপনাকে খালি, মানে 17,000 যারা এএসডিডিতে নেই, ডেড, ডুপ্লিকেট, শিফটেড বা অ্যাবসেন্ট যারা নেই, তাদের মধ্যে থেকে 17,000 নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। কার অঙ্গুলি এলোনে হচ্ছে? এই প্রশ্নগুলো করুন না ইলেকশন কমিশনকে। আর ইলেকশন কমিশনের যদি দম থাকে, আর ইলেকশন কমিশনের যদি উদ্দেশ্য সঠিক থাকে, তাহলে আমরা যে বৈঠকটা করব 31 তারিখ, তারা বেলা 12টায় আমাদের টাইম দিয়েছে, সেটা লাইভ টেলিকাস্ট করুক। লোকানোর যদি কিছু না থাকে, ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বাংলার 10 কোটি মানুষ দেখুক, লাইভ টেলিকাস্ট হোক বৈঠকের। হ্যাঁ, কেন হবে না? বিজেপিরও তো করা উচিত। তারা তো দাবি করে মুখ্যমন্ত্রী লাইভ টেলিকাস্ট করা উচিত, তাহলে ইসির করা উচিত না? কেন করবে? ইসির যদি লোকানোর কিছু না থাকে করুক, আমার তো লোকানোর কিছু নেই, আপনি কেন লাইভ করবেন না? ইসি যদি বলছে যে তৃণমূলের সব